আবারও ৫,৫০০ পয়েন্টে নেমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক। গেল ২ দিনেই সূচক হারিয়েছে ১৩৯ পয়েন্ট। সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও দেশের দুই পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে, সেই সাথে কমেছে লেনদেনও। বুধবার দিনের শুরুতে বাজারে শুরু হলে অনেক শেয়ারের দাম সর্বোচ্চ ৩% কমে যায়। ৩% দাম কমে যাওয়ার পর অনেক শেয়ারের ক্রেতাও ছিল না, ফলে এদিন সূচকটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক DAX ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৫২৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লক্ষ টাকা। হাত বদল হয় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৩০১টির এবং বদলায়নি ৩৩টির দর। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৯৬ পয়েন্ট, লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লক্ষ টাকা। ভালো শেয়ারের দরপতনে আবারও বিপর্যস্ত দেশের শেয়ার বাজার। টানা পতনের মুখে বাজার টেনে তুলতে নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগও খুব একটা কাজে আসছে না, ফলে বিনিয়োগকারীরা আস্থা ঠেকেছে শূন্যের কোঠায়। এই অবস্থায় হতাশ বিনিয়োগকারীদের অনেকেই হাতের শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। এমন পরিস্থিতিতে বাজার উন্নয়নে বৈঠক করছে সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা। কিন্তু বৈঠকের পর বৈঠক আর নানা পরীক্ষামূলক সিদ্ধান্তে কি গতি ফিরবে, এ বিষয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাই, দিনের শুরুতে বাজার শুরু হলেও অনেক শেয়ারের দাম সর্বোচ্চ ৩% পর্যন্ত কমে গেছে, আবার ক্রেতাও থাকছে না। পতন যে ঠেকানোর জন্য শেয়ারের দামের কমার যে সীমার আরোপের যে এই যে সিদ্ধান্ত, সেটি কি কাজে আসছে বলে মনে করেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে বাজারটা ইনিশিয়ালি যেভাবে যাচ্ছিল তাতে কিন্তু তেমন কোনো খারাপ কিছু ছিল না, বাট সাডেন আমরা গতকাল থেকে কিছু খবর বাজারে শুনতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম যে খবরগুলো, যেটা হচ্ছে বাজারের সাথে অপারেশনাল রিলেটেড, লাইক আপনি ধরেন যারা ট্রেডিং এর সাথে আছে এরকম বেশ কিছু বড় বিনিয়োগকারী বা যারা তাদের ফলোয়ার, এই ধরনের অ্যাকাউন্টগুলোতে কিছু কিছু শেয়ার যেগুলো আর কি অতিমূল্যায়িত হয়ে গেছে, তার জন্য নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে, বিশেষ করে আর কি ডিএসসির পক্ষ থেকে আর কি তারা তাদেরকে চিঠি দিয়েছে, সতর্ক দিয়েছে যে উইদাউট এনি সর্ট অফ প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন কেন এই ধরনের স্টকগুলো বাড়ছে। এটা কিন্তু খুব একটা রুটিন কাজ। এই জিনিসটা তারা করার কারণে অনেকেই তারা বলছে বা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের ইন্টারফিয়ারেন্সটাকে তারা ভালোভাবে নিচ্ছে না বলেই তারা সেল দিচ্ছে। এটা ছিল একটা দিক যেটা বাজারের সাথে কানেক্টেড। আরেকটা বিষয়, গতকাল আপনারা হয়তো সবগুলো পত্রপত্রিকায় জেনে থাকবেন, যেটা বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে ক্লিয়ার করেছে না এই ধরনের কোনো গুজবের সত্যতা নাই, মানে ইন্ডিয়ান একটা পত্রিকার একটা নিউজের বরাত দিয়ে। তো ওই বিষয়টাকেও কিন্তু বাজারে একটা নেতিবাচক প্রভাবের জন্য অনেকটাই কাজে লাগিয়েছে এই যে গ্রুপটা যারা কাজ করছে। তার পাশাপাশি আপনি হয়তো আরো কিছু যদি খেয়াল করে দেখেন, এখন বলা হচ্ছে যে রিজার্ভের কন্ডিশন, এখন বলা হচ্ছে আমাদের যে ওভারঅল ব্যাংক সুদের হার বেড়ে যাওয়া, অনেকগুলো ফ্যাক্টরকে নিয়ে আসছে। বাট এই প্রতিটা ফ্যাক্টরি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আমাদের অর্থনীতিতে বিদ্যমান, এমন না যে হঠাৎ করি যে এই যে জায়গাটায় যারা এই কাজটা করছে তারা অনেকটাই কৌশলে, আমরা মনে করছি এই যে 3% ডাউন সার্কিটে যেতে পারে, এইটাকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু সেলটা দিয়ে মানে মানে যারা বায়ার বা ক্রেতা যারা বাজারে ছিল তাদের প্রতি আরো অনেকটা প্যানিক তৈরি করে দিচ্ছে। কারণ ইন্ডিভিজুয়াল বা রিটেলারদের পক্ষে কিন্তু কোনোভাবে এই জায়গায় সেলটা দিয়ে দেওয়া সম্ভব না। তারা যেহেতু 3% ডাউন সার্কিট ধরেন পরপর যদি 3 দিন ফেলে, একদিন কিন্তু তারা আবার টান দিলেই 10% বেড়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু সাধারণ বিনিয়োগকারী অনেকে বুঝতে পারছে না। বিভিন্ন প্যানিক নিউজগুলোকে তারা একসাথে অ্যাকুমুলেট করছে, সেগুলো চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য আমি মনে করি অনেকটা আসলে গুজব নির্ভর বিষয়টার উপর ভিত্তি করে বড় বড় মেকার যারা আছে তারা এই বাজারের এই সুবিধাটা নিয়ে, আমি মনে করছি সামনে যেহেতু বাজেট আছে, আরো অনেকগুলো সুবিধা আদায় করার জন্য এই কাজটা একটা সংঘবদ্ধ চক্র করছে, এবং এটা কিন্তু খুব সহজে বের করা সম্ভব। বাজারটা যেভাবে চলছিল এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু হয়নি বা এরকম কিছু হওয়ার কোনো কথাও ছিল না, কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে তাতে আমরা মনে করছি সাধারণ বিনিয়োগকারীদেরকে অনেকটাই ট্র্যাপ করার একটা উদ্দেশ্যে
তাহলে যদি এই পরিস্থিতি দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও একটি জিনিসের দিকে আমি আপনার একটু দৃষ্টি আরোপ করতে চাই, সেটা হচ্ছে টানা কয়েক মাস ধরে বাজারে টানা পতনের মধ্যেও কিছু শেয়ারের দাম কিন্তু আমরা অস্বাভাবিকভাবে বাড়তে দেখছি। এটা আসলে কি করে সম্ভব? কারণ কারসাজির ঘটনা বন্ধ বা নিয়ন্ত্রণের যে দৃশ্যমান ব্যবস্থা সেটাও কিন্তু খুব একটা নিতে দেখা যায় না। কারসাজি বন্ধে আসলে উপায় কি করা উচিত এখন আপনি মনে করেন? দেখুন, আসলে আমরা যে জিনিসটাই দেখছি, যতদিন আমাদের ফ্লোর ছিল, এই ফ্লোরটাকে ভালো ভালো শেয়ার ফ্লোরে থাকার কারণে অনেক সাধারণ বিনিয়োগকারী কিন্তু ওই জায়গায় তাদের ফান্ডটা স্টাক করে আটকে ছিল। কিন্তু এইটাকে ক্যাপিটালাইজ করার জন্য এক শ্রেণীর কারসাজি চক্র, উৎপাদনে বন্ধ মানহীন কোম্পানি, সেগুলো তারা অনেক অ্যাবনর্মালি বেড়েছে। এরকম হয়েছে 10 টাকার শেয়ার আপনার 228 টাকা পর্যন্ত গিয়েছে। এর পাশাপাশি দেখি আরো অনেকগুলো দুর্বল কোম্পানি হয়ে গিয়েছে। প্রত্যেকটি পত্রপত্রিকায় কিন্তু জানানো হয়েছে যে এটা কোম্পানি বন্ধ আছে, বা বিভিন্ন ডিএসসির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাক্টরি বন্ধ, তারপরে কিন্তু 10 টাকার কোম্পানিকে আমরা 60 টাকা যেতে দেখেছি। তাহলে এই যে কাজটা করছে, এটা কিন্তু একটা সংঘবদ্ধ চক্র করছে, এবং এই চক্রকে তখন নিয়ন্ত্রণ সংস্থা এভাবে কঠোরভাবে ধরেনি। এই কারণে তাদের কাছে দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে যে আমরা এগুলাকে এভিডেন্স আমাদের হাতে গ্যাদার করব, তারপর দেখবো যে আসলে অবস্থাটা কি। এটার জন্য একটা ডিলে হয়ে গেছে, এটা একটা দিক। আরেকটা দিক, তারা চিন্তা করছে বাজারের অবস্থা এমনিতে যেহেতু খারাপ, আমরা যদি এই ধরনের হস্তক্ষেপ করি তাহলে তো বাজার আরেকটু নেতিবাচক হতে পারে। এই দুইটা বিষয়টাকে ক্যাপিটালাইজ করেই কিন্তু এই বড় বিনিয়োগকারী বলতে আমরা যে কারসাজি চক্র বা যারা স্মার্ট মানি হোল্ডার, ক্যাশ মানি নিয়ে যারা মার্কেটে কাজ করে, তারা এই কাজটা করেছে। তাহলে আমরা যে বিষয়টা দেখছি যে সবসময় যারা পয়সা বেশি পরিমাণে ইনজেক্ট করছে তারা কিন্তু কোনো নিয়ম নীতি তোয়াক্কা করছে না। আবার তাদেরকে যখন কোনো ধরনের কেউ ডিস্টার্ব বা যেটা রিয়েলি করা উচিত, আপনি ধরনের অ্যাবনর্মালি বাড়াচ্ছেন, আপনাকে জিজ্ঞাসা করা যাবে না, তখন তারা দেখাচ্ছে যে না, বাজারকে আমরা অস্থিতিশীল করে দিব। তাহলে মানে অনেকটাই তাদের হাতে জিম্মি, আপনি নিয়ন্ত্রক সংস্থা বলেন, এবং সকল সাধারণ বিনিয়োগকারী তাদের হাতে জিম্মি, এবং তারা এতটাই শক্তিশালী যে কারোরই কিছু করার থাকে না। তো সেই জন্য আমি মনে করি সবার জন্য যদি একদম ফেয়ারলি আপনি স্ট্রিক্ট আইনের যে ব্যবস্থা আছে সেটা যদি নিয়ে আসেন, যে প্রভাবশালী হোক আর যাই হোক, কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা যেই কথাগুলো বলি এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে অনেক সমস্যায় কমে যাবে। কিন্তু আমরা অনেকটাই করি কি, যে কোনো কারণে হোক, যে কোনো পক্ষেরই দুর্বলতা হোক, সমস্যা হোক, বিভিন্ন কারণে কিন্তু আমরা অনেক কিছুকে ছাড় দিই। এই ছাড় দেওয়ার অপরচুনিটি নিয়েই কিন্তু তারা দিনের পর দিন সাধারণ বিনিয়োগকারীকে নিয়ে তারা এভাবে মানে 2 দিন পর পর নিঃস্ব করে দিচ্ছে। ধরেন আপনি বিনিয়োগকারীকে বিভিন্ন রকম ভালো ভালো কথা বলে, কিছুদিন আগে আপনি ধরেন সিও ফোরাম নামে একটা নতুন সংগঠন হয়েছে, যে সংগঠনটা আগে আসলে ছিলই না। ধরেন আপনি একজন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আপনি ওই পদে আপনি নাই, আপনার ইচ্ছা হলো একটা সংগঠন খুলে ফেলেন। সেই সংগঠন খুলে আপনারা যে ডিএসসির সাথে মিটিং করে আসেন, বাজার কিভাবে উন্নয়ন করা যায়, সেই মিটিং এর পর থেকেই বাজার পতন। তাহলে এই সংগঠনের ভূমিকাটা কি? এই সংগঠন যে বিভিন্ন দাবি আদায় করতে ওখানে যাচ্ছে, বাজারের জন্য তাদের কন্ট্রিবিউশনটা কি? বাজারে আপনি কোনো কিছু কন্ট্রিবিউট করবেন না, বাজারের সাধারণ বিনিয়োগকারীর জন্য কাজ করবেন না, আপনার নিজস্ব দাবি দাবা নিয়ে আপনি বার্গেন করবেন, তারপর দেখা যাবে বাজেটের আগে আপনারা আরো বাজার ফেলে দিবেন। এইগুলো করলে তো আসলে দিন শেষে ক্ষতি সাধারণ বিনিয়োগকারী, এবং লং টার্মে ক্ষতি হচ্ছে বাজারের এই আস্থার ব্যবস্থাটা। এখন আস্থা যদি বাজারে চলে যায়, তখন অনেক টাকা থাকলেও কিন্তু বিনিয়োগকারী, আপনারা অলরেডি কিন্তু কিছুদিন আগেও পত্রপত্রিকা রিপোর্ট করেছেন যে বাজার ছাড়ছেন অনেক বিনিয়োগকারী। কারণ একদিকে দেখা যাচ্ছে তারা ট্রেজারি বিল এবং এফজেআর এসব জায়গায় একটা ভালো রিটার্ন পাচ্ছে, যেহেতু আমার ক্যাপটা উঠে গেছে। আবার বাজারে দেখা যাচ্ছে অস্থিরতা। দুইটার কারণে যদি পার্মানেন্টলি বাজার থেকে সকল বিনিয়োগকারী চলে যায়, তাহলে এই বাজারটা তো আসলে একটা যে সম্ভাবনার জায়গা ছিল, যেখান থেকে হয়তো আমরা বড় বড়। আমার পরবর্তী প্রশ্নটা আসলে সেখান থেকেই ছিল, যখন বাজারের এই পরিস্থিতি, তখন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ভালো শেয়ারে বিনিয়োগ করেই এখন বিনিয়োগকারীরা কিন্তু বেশি দুশ্চিন্তায়, কারণ বাজার অনেকটাই কারসাজির শেয়ার নির্ভর হয়ে পড়েছে। ফলে দুর্বল এবং নিম্নমানের কোম্পানিগুলো শেয়ারের দাম বাড়লেও ভালো শেয়ারের কিন্তু অস্বাভাবিক দরপতন ঘটছে। এই অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? দেখুন, আসলে ভালো শেয়ার বলতে যেগুলো ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার, যেহেতু প্রত্যেকে জানছে যে ফরেনাররা দীর্ঘদিন ফ্লোর থাকার কারণে তারা একটা সেল প্রেশার দিবে, এখানে আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও এগিয়ে আসেনি যে তারা যে কোনো ভাবে হোক সেল দিয়ে তারা চলে যাবে। তাহলে এই যে একটা বড় ধরনের সেল প্রেশার এসছে, তাতে কিন্তু ইন্ডেক্সের উপর একটা ভালো প্রভাব পড়েছে। এটা হলো একদম যেগুলো ফান্ডামেন্টালি ভালো শেয়ার, দীর্ঘদিন যারা ফরেন বিনিয়োগ ছিল। পাশাপাশি অন্য যে ভালো শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলো নিয়ে যদি আপনি একটু প্রাইসিং করতে চান, মানে যারা মার্কেটে রেগুলার ট্রেডিং করে, তাহলে দেখা যাবে যে ইনস্টিটিউশনাল হোল্ডিং এটা থাকার কারণে অল্প একটু প্রফিট মার্জিন হলে তারা সেল প্রেশার দিয়ে দিবে। এটাকে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বাজারে এরকম লিকুইড ফান্ড নাই। সেই কারণেই কিন্তু কিছু স্মার্ট মানি হোল্ডার তার সাথে কিছু মেকার মিলে অল্প কিছু ফান্ড নিয়ে এসে তারা কিছু কোম্পানি খুঁজে বের করে যেগুলো উৎপাদনের বন্ধ, তারা উৎপাদন চালু করবে, এই ধরনের খবর তারা দিয়ে এখানে কিন্তু একটা রেট করে। মানে তাহলে মূলত আসলে মোটা থেকে যদি বলা যায়, বেশ কিছু দিকেই আসলে এখন নজর দেওয়ার সময় হয়েছে, কারণ বাজারের যে পরিস্থিতি এবং যে অবস্থান আমরা দেখছি, আসলে এই বিষয়গুলোকে নিয়ে আরো পূর্ব পরিকল্পনা এবং ঢেলে সাজানোর একটি বিষয় রয়ে গেছে। খুব ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য, আর আপনারা আজকে সময়টুকু দিয়েছেন এই বলে অনেক অনেক ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছে পাওয়া গেল।